সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি কারকের ক্ষতিকারক সূত্র নিয়ে কিংবা কারক নির্ণয়ে যে ভুল ধারণা সেটা নিয়ে আলোচনা করছি। তো কারকের যে প্রকারভেদগুলো, যেমন অপাদান কারক ও অধিকরণ কারক নির্ণয়ে কোথায় ভুল সূত্র ব্যবহার করি, আবার করণ কারক ও অপাদান কারক নির্ণয়ে কোথায় আমরা ভুল সূত্র ব্যবহার করি, ভুল ধারণা, কিংবা কর্তাকারক কর্মকারক নির্ণয়ে কোথায় ভুল সূত্র প্রয়োগ করি এবং আমরা কারক নির্ণয়ে ভুল করি। সহজ কথায় কারক নির্ণয়ে আমরা কোথায় কোথায় ক্ষতিকারক সূত্র ব্যবহার করি, আর ক্ষতিকারক সূত্র ব্যবহার করার কারণে কারক নির্ণয়ে আমরা ভুল করি, সেই বিষয়ে আমি আলোচনা করছি। তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাস দেখতে হবে। আর আমার এই ক্লাসটি যদি ভালো করে দেখা হয় তাহলে কারক নির্ণয় আর কখনোই ভুল হবে না। তো প্রথমেই দেখাচ্ছি অপাদান কারক ভার্সেস অধিকরণ কারক নিয়ে, অপাদান কারক ভার্সেস অধিকরণ কারক নিয়ে। ওকে, তো অপাদান কারক আর অধিকরণ কারক নির্ণয় কোথায় ভুল ধারণা সেটা আমি দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অপাদান কারক এবং অধিকরণ কারকের সংজ্ঞা তোমাদের মুখস্থ আছে আমি জানি, কিন্তু আসলে সংজ্ঞা ধরে অপাদান কারক অধিকরণ কারক সবসময় নির্ণয় করা যায় না। খুব সহজ সূত্র ব্যবহার করে আমরা অপাদান কারক অধিকরণ কারক নির্ণয় করতে পারি, আর সেটা হলো গাণিতিক সূত্র। সেই গাণিতিক সূত্র হচ্ছে মাইনাস প্লাস। মাইনাস প্লাস দিয়ে খুব সহজেই আমরা অপাদান কারক অধিকরণ কারক বুঝতে পারি। মনে রাখতে হবে অপাদান কারক হচ্ছে মাইনাস, বিয়োগ, আর অধিকরণ কারক হচ্ছে প্লাস, যোগ। আর যোগের বৈশিষ্ট্যকে আমরা জানি যুক্ত। সহজ কথায় কোনো কিছু থেকে যদি মাইনাস বা বিয়োগ বোঝায় সেটা অপাদান কারক, আর কোনো কিছুর সঙ্গে যুক্ত বুঝালে, যোগ বুঝালে, প্লাস বুঝালে সেটা অধিকরণ কারক। আমি যদি এখন বলি যে গাছের ডালে পাখি বসলো, তো গাছের ডালে পাখি বসলো, আর পাখি কিন্তু গাছের ডালে যুক্ত, আর যুক্ত বুঝালে প্লাস, প্লাস বুঝালে অধিকরণ কারক। আমি যদি এখন বলি গাছের ডাল থেকে পাখি উড়ে গেল, তো পাখি কিন্তু আর গাছের ডালে নেই, ডাল থেকে পাখি মাইনাস হয়ে গেল, তাহলে অপাদান কারক। এভাবে আমি যদি বলি যে গাছে ফুল ফুটলো, তো ফুল গাছে যুক্ত আছে, যুক্ত বুঝালে প্লাস বুঝালে অধিকরণ কারক। আর যদি আমি বলি গাছের ফুলটি ঝরে গেল, তাহলে ফুলটি আর গাছে নেই, গাছ থেকে ফুল মাইনাস হয়ে গেল, আর মাইনাস বুঝালে অপাদান কারক। যদি আমি বলি গাড়ি স্টেশন ছাড়লো, তাহলে গাড়ি স্টেশন থেকে মাইনাস হয়ে গেল, অপাদান কারক। আর যদি বলি গাড়ি স্টেশনে পৌঁছালো, তাহলে গাড়ি স্টেশনে যুক্ত হলো, প্লাস, অধিকরণ কারক। যদি আমি বলি তার মাথায় চুল আছে, তো তার মাথায় চুল আছে বলতে তার মাথায় চুল যুক্ত আছে, যুক্ত বুঝালে প্লাস, প্লাস বুঝালে অধিকরণ কারক। আর যদি বলি তার মাথা থেকে চুল পড়ে গেল, তাহলে চুলটা মাথা থেকে মাইনাস হয়ে গেল, অপাদান কারক। যদি আমি বলি যে তার মাথায় টাক পড়েছে, টাক, তাহলে তার মাথায় টাক পড়েছে, টাকটা তো মাথায় যুক্ত থাকে, আর যুক্ত বুঝালে প্লাস, অধিকরণ কারক। আর একটু আগে যেটা বললাম তার মাথার চুল পড়ে, চুলটা তো মাথা থেকে মাইনাস হয়ে যায়, অপাদান কারক। আর তার মাথায় টাক পড়েছে, টাকটা তো মাথা থেকে মাইনাস হয় না, টাকটা তো মাথায় যুক্ত থাকে, প্লাস, অধিকরণ কারক। পুকুরে জল আছে, পুকুরে জল যুক্ত আছে, প্লাস, অধিকরণ। আর যদি বলি জলে বাষ্প হয়, বাষ্পটা জল থেকে মাইনাস হয়ে যায়, মাইনাস হলে অপাদান কারক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাইনাস বুঝালে অপাদান কারক, প্লাস বুঝালে অধিকরণ কারক। এখন আমরা যেটা দেখব যে কোথায় আমরা ভুল সূত্র ব্যবহার করি। অপাদান কারক নির্ণয়ে তোমরা ভুল সূত্র ব্যবহার করো, যেমন কোথা থেকে বা কোথা হতে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা নাকি অপাদান কারক। কোথা থেকে, কোথা হতে প্রশ্ন করলে, হ্যাঁ, অপাদান কারক হবে। কোথা থেকে, কোথা হতে প্রশ্ন করলে অপাদান কারক হবে, কিন্তু অবশ্যই দেখতে হবে যে মাইনাসের বৈশিষ্ট্য আছে কিনা। যদি মাইনাসের বৈশিষ্ট্য না থাকে, কোথা থেকে, কোথা হতে যতই প্রশ্ন করে উত্তর পাই না কেন, কখনই অপাদান কারক হবে না। আগে দেখতে হবে মাইনাসের বৈশিষ্ট্য আছে কিনা, তারপরে কোথা থেকে, কোথা হতে তুমি প্রশ্ন করো, উত্তর পাবে। কিন্তু মাইনাসের বৈশিষ্ট্য যদি না থাকে, তাহলে কোথা থেকে, কোথা হতে প্রশ্ন করলে তুমি অপাদান কারক পাবে না। আমি উদাহরণ দিচ্ছি। আমি যদি এখন বলি রহিম ঘর থেকে বের হলো, রহিম ঘর থেকে বের হলো, ঘরের নিচে থাক, তো রহিম আর ঘরে নেই, রহিম ঘর থেকে মাইনাস হয়ে গেছে, আর মাইনাস বুঝালো অপাদান কারক। ওকে, এখন আমি যদি বলি রহিম
ঘর থেকে, রহিম ঘর থেকে পাহাড় দেখে। রহিম ঘর থেকে পাহাড় দেখে। ওকে, তো রহিম ঘর থেকে পাহাড় দেখে, এবার ঘরের নিচে দাও। তো রহিম ঘর থেকে পাহাড় দেখে, পাহাড় দেখার সময় তো রহিম ঘরে যুক্ত ছিল, আর যুক্ত বুঝালে যোগ প্লাস, আর প্লাস বুঝালে ওটা অধিকরণ। এখন ব্যাপারটা হচ্ছে এই দুইটা বাক্যেই কোথা থেকে প্রশ্ন করা যায়। আমি যদি বলি রহিম কোথা থেকে বের হলো, ঘর থেকে। আবার আমি যদি বলি রহিম কোথা থেকে পাহাড় দেখে, ঘর থেকে। তো রহিম ঘর থেকে বের হলো, এখানে তো মাইনাসের বৈশিষ্ট্য আছে, আর মাইনাসের বৈশিষ্ট্য বুঝালে অ্যাবসলিউটলি ওটা অপাদান কারক। এখানে কোথা থেকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আবার রহিম ঘর থেকে পাহাড় দেখে, এখানেও তো কোথা থেকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কোথা থেকে পাহাড় দেখে, ঘর থেকে। তাই এটাকে অপাদান কারক হবে? হবে না। কেন অপাদান কারক হবে না? কারণ এখানে যুক্ত বৈশিষ্ট্য বোঝায়, প্লাসের বৈশিষ্ট্য বোঝায়, আর যুক্ত বৈশিষ্ট্য প্লাসের বৈশিষ্ট্য বুঝালে সেটা তো অধিকরণ কারক হয়। তো এখন আমি যদি উদাহরণ দিই, দেখি এখান থেকে আরো কয়েকটা উদাহরণ দিই। সে ছাদ থেকে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে গেল। ওকে, ছাদের নিচে দাগ। আর এখানে একটা বাক্য দিলাম যে সে ছাদ থেকে ঘুড়ি উড়ায়, ছাদ থেকে, ছাদের নিচে দাগ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে ছাদ থেকে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে গেল। ওকে, আর সে ছাদ থেকে ঘুড়ি উড়ায়, দুটো বাক্যেই আমি একই শব্দের নিচে দাগ দিয়েছি, ছাদের নিচে। এখন দুইটা বাক্যেই কোথা থেকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমি যদি এখন বলি সে কোথা থেকে পড়ে গেল, ছাদ থেকে। আর আমি যদি বলি সে কোথা থেকে ঘুড়ি উড়ায়, ছাদ থেকে। দুটো বাক্যেই তো কোথা থেকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। দুটো বাক্যেই কি অপাদান কারক হবে? না। সে ছাদ থেকে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে গেল। ওকে, তাহলে এখানে মাইনাসের বৈশিষ্ট্য আছে, আর মাইনাসের বৈশিষ্ট্য বুঝালে ওটা অপাদান কারক। আর সে ছাদ থেকে ঘুড়ি উড়ায়, এখানে প্লাসের বৈশিষ্ট্য আছে, আর প্লাসের বৈশিষ্ট্য বুঝালে ওটা অধিকরণ কারক। কারণ সে ঘুড়ি উড়ানোর সময় ছাদে যুক্ত, যুক্ত বুঝালে প্লাস অধিকরণ কারক। আর সে ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে গেল, তাহলে এবার মাইনাস হয়ে গেল, আর মাইনাস যদি বুঝায় তাহলে ওটা অপাদান কারক। তো আমি যদি এখন বলি, দেখি দুটো বাক্য দিয়ে দিই। সে গাছ থেকে দৃশ্যটি দেখল। সে গাছ থেকে দৃশ্যটি দেখল, গাছের নিচে। আর একটা বলি, সে দৃশ্যটি দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে গেল। সে দৃশ্যটি দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে গেল, ছাদের নিচে দাগ। তো দুটো বাক্যেই তো কোথা থেকে কোথাও হতে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমি যদি বলি সে কোথা থেকে দৃশ্যটি দেখলো, গাছ থেকে। সে কোথা থেকে পড়ে গেল, আচ্ছা ছাদ থেকে বাদ দিই, এটা যেহেতু গাছ থেকেই দিই। ওকে, তো সে গাছ থেকে দৃশ্যটি দেখলো, সে দৃশ্যটি দেখতে গিয়ে গাছ থেকে পড়ে গেল। তাহলে আমি যদি এখন দুটো বাক্যেই প্রশ্ন করি, সে কোথা থেকে দৃশ্যটি দেখলো, গাছ থেকে। আর সে কোথা থেকে পড়ে গেল, দৃশ্যটি দেখতে গিয়ে গাছ থেকে। দুটো বাক্যেই তো গাছ থেকে আছে, দুটো বাক্যেই তো অপাদান কারক হবে না। আমাদের দেখতে হবে মাইনাস আর প্লাসের খেলাটা। তো সে ছাদ থেকে, সে গাছ থেকে দৃশ্যটি দেখলো, দৃশ্যটি দেখার সময় গাছে যুক্ত ছিল প্লাস, আর প্লাস বুঝালে অধিকরণ। আর এখন যদি বলি সে দৃশ্যটি দেখতে গিয়ে কোথা থেকে পড়ে গেল, গাছ থেকে। তো গাছ থেকে এটা মাইনাস, আর মাইনাস বুঝালে ওটা অপাদান কারক। তো আমরা ভুল সূত্র প্রয়োগ করব না। হ্যাঁ, কোথা থেকে কোথা হতে প্রশ্ন করলে অপাদান কারক হয়, কিন্তু অপাদান কারক কোন জায়গায় হবে? অবশ্যই ওখানে মাইনাসের বৈশিষ্ট্য থাকতে হবে। আর কোথা থেকে কোথা হতে প্রশ্ন করলেই যে অপাদান হবে এমন না, অধিকরণ কারকও হতে পারে। কারণ যদি মাইনাসের বৈশিষ্ট্য না বোঝায়, সেখানে যদি যুক্ত বৈশিষ্ট্য বোঝায় তাহলে অধিকরণ কারক। তাহলে এই যে ভুল সূত্র, এই ভুল সূত্র দিয়ে কারক নির্ণয় করা যাবে না। এবার একটু দেখাবো যে
করণ কারক ভার্সেস অপাদান কারক। অপাদান কারক কোথায় ভুল সূত্র, কোথায় ক্ষতিকারক ধারণা, সেটা আমি একটু দেখাবো। তো করণ কারক আমরা একটু দেখি। করণ শব্দের অর্থ কি? করণ শব্দের অর্থ হচ্ছে মাধ্যম, উপায় বা সহায়। ওকে, কিন্তু মনে রাখবে করণ কারকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উপকরণ বুঝাবে। উপকরণ বোঝাবে। ওকে, কারণ উপকরণের মধ্যে আমার শব্দটা আছে করণ। তাহলে করণ কারক মাধ্যম, উপায়, সহায়। আর করণ কারকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা উপকরণ বোঝাবে, মাধ্যম। এখন করণ কারক নির্ণয়ে ভুল সূত্রটা কোথায়? ভুল সূত্রটা হচ্ছে কি দিয়ে, কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা নাকি করণ কারক। এটাও একটা ভুল সূত্র। কারণ কি দিয়ে, কি দ্বারা, কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সবসময় সেটা করণ কারক হবে না। কোথায় ভুল সূত্র এটা দেখি। আর অপাদান কারক, অপাদান কারক শেখা যায় খুব সহজে। অপাদান কারক হচ্ছে মাইনাস বিয়োগ। মাইনাস বিয়োগ অর্থাৎ কোনো কিছু থেকে মাইনাস বিয়োগ বুঝালে, কোনো কিছু থেকে মাইনাস বা বিয়োগ বুঝালে, ঠিক আছে, একটু লিখে দিই, কোনো কিছু থেকে মাইনাস বা বিয়োগ বুঝালে সেটা অপাদান কারক হয়। তো এখন দেখাবো যে করণ কারক আর অপাদান কারকের ভুল সূত্রটা কোথায়, সেটা আমি একটু দেখি। যদি এখন আমি বলি আমরা চোখ দিয়ে দেখি, আমরা চোখ দিয়ে দেখি, চোখের নিচে দাগ। ওকে, আর এখানেও একটা বাক্য দিলাম, তার চোখ দিয়ে, তার চোখ দিয়ে পানি পড়ে। ওকে, চোখ, চোখের নিচে দাগ। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি, তার চোখ দিয়ে পানি পড়ে। ওকে, তো আমরা চোখ দিয়ে দেখি, তার চোখ দিয়ে পানি পড়ে। তো দুইটা বাক্যেই তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। দুটো বাক্যেই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যেমন আমি যদি এখন বলি যে কি দিয়ে দেখি, চোখ দিয়ে, তাহলে এখানে উত্তর পাওয়া যায়। আবার কি দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে। দুটো বাক্যেই তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তো কি দিয়ে দেখি, চোখ দিয়ে, কি দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে। দুটো বাক্যেই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে কি দুটোই করণ কারক হবে? না, আমাদের দেখতে হবে তার চোখ দিয়ে পানি পড়ে, এই পানিটা চোখ থেকে মাইনাস হয়ে গেছে। আর মাইনাসের বৈশিষ্ট্য বুঝালে অ্যাবসলিটলি ওটা অপাদান কারক। ওটা অপাদান কারক। মাইনাসের বৈশিষ্ট্য যদি বোঝায় তাহলে ওটা অপাদান কারক। ওটা কখনই করণ কারক হবে না। সবসময় মনে রাখবে মাইনাসের বৈশিষ্ট্য বুঝালেই ওটা অপাদান কারক হয়ে যায়। আর আমরা চোখ দিয়ে দেখি, তো দেখার মাধ্যম কি? চোখ। দেখার উপকরণ কি? এই যে দেখার উপকরণ কি? চোখ। তো করণ কারক হচ্ছে মাধ্যম বা উপকরণ বোঝায়, তাহলে এটা করণ কারক হয়ে যায়। তো করণ কারক কোনো মাইনাস প্লাসের বিষয় না। করণ কারক বোঝাবে উপকরণ, মাধ্যম। ওকে, যেমন দেখার মাধ্যম চোখ, দেখার উপকরণ চোখ, তাহলে এটা করণ কারক। আর যদি মাইনাস বুঝায়, কোনো কিছু থেকে মাইনাস বুঝালে, তাহলে ওটা অপাদান কারক। যেমন তার চোখ দিয়ে পানি পড়ে, এটা মাইনাস। এখন যদি আমি বলি আমরা কলম দিয়ে লিখি, আমরা কলম দিয়ে লিখি, কলমের নিচে দাগ। আর যদি এখন আমি বলি তার কলম দিয়ে কালি ঝরে, তার কলম দিয়ে কালি ঝরে। ওকে, তো তার কলম দিয়ে কালি ঝরে, এখানেও কলমে নিচে দাগ। তাহলে আমরা কলম দিয়ে লিখি আর তার কলম দিয়ে কালি ঝরে, দুটো বাক্যেই তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমি যদি এখন বলি আমরা কি দিয়ে লিখি, কলম দিয়ে, তার কি দিয়ে কালি ঝরে, কলম দিয়ে, তাহলে দুটো বাক্যেই কি করণ কারক হবে? না, আমাদের দেখতে হবে কোনটাতে মাইনাসের বৈশিষ্ট্য বোঝায়। তো তার কলম দিয়ে কালি ঝরে, এখানে তো মাইনাসের বৈশিষ্ট্য আছে। আর মাইনাসের বৈশিষ্ট্য, কলম দিয়ে কালি ঝরে, কারণ যে কালিটা ঝরে গেছে সেই কালিটা তো মাইনাস হয়ে গেছে। তার চোখ দিয়ে পানি পড়ে, যে পানিটা পড়েছে সেই পানিটা তো চোখ থেকে মাইনাস হয়ে গেছে। ঠিক এভাবে তার কলম দিয়ে
কালি ঝরে এই কালিটা কলম থেকে মাইনাস হয়ে গেছে, আর মাইনাসের বৈশিষ্ট্য বোঝালে ওটা অপাদান কারক। ওকে। আর আমরা কলম দিয়ে লিখি, লেখার মাধ্যম হচ্ছে কলম, লেখার উপকরণ হচ্ছে কলম। তো উপকরণ বা মাধ্যম বোঝালে সেটা করণ কারক। আর মনে রাখতে হবে মাইনাসের বৈশিষ্ট্য যদি বোঝায় সেটা অপাদান কারক। এ কারণে কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলেই যে করণ কারক পাওয়া যাবে এমন না। যদি ওখানে মাইনাসের বৈশিষ্ট্য থাকে তাহলে সেটা তো অপাদান কারক হয়ে যাবে। তো আমি যদি এখন আমি এখানে যেহেতু গ্যাপ আছে, আমি দুইটা উদাহরণ লিখি। তার মুখ দিয়ে এ কথা বের হলো, তার মুখ দিয়ে এ কথা বের হলো, মুখে নিচে দাগ। আর যদি বলি আমরা মুখ দিয়ে খাই, আমরা মুখ দিয়ে খাই, মুখে নিচে দাগ। তো দুটো বাক্যেই তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আমি যদি এখন বলি কি দিয়ে, তার কি দিয়ে এ কথা বের হলো, মুখ দিয়ে, আমরা কি দিয়ে খাই, মুখ দিয়ে, দুটো বাক্যেই তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। দুটো বাক্যেই কি করণ কারক হবে না? আমাদের দেখতে হবে যে কোথায় মাইনাসের বৈশিষ্ট্য আছে। তো তার মুখ দিয়ে এ কথা বের হলো, যে কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওই কথাটা মুখ থেকে মাইনাস হয়ে গেছে, আর মাইনাস বুঝালে ওটা অপাদান কারক। অপাদান কারক। এই যে আমি একটার পর একটা কথা বলছি আমি মুখ দিয়ে, আমার প্রতিটা কথা মুখ থেকে বের হয়ে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ। তো আমার কথা যদি মুখ থেকে মাইনাস না হতো তাহলে তো তোমরা শুনতে পেতে না। আর আমার কথা যদি মুখের ভিতরেই থাকতো তাহলে তোমরা শুনতে পেতে না। তাহলে ওটা আমার কথা মুখের ভিতরেই থাকতো, ওটা যুক্ত প্লাস অধিকরণ কারক। আর আমার কথা মুখ থেকে মাইনাস হয়, বের হয় বলেই তো তোমরা শোনো। তাহলে তার মুখ দিয়ে কথা বের হলো বলতে কথাটা মুখ থেকে মাইনাস হলো, আর মাইনাস বুঝালে অপাদান কারক। আর আমরা মুখ দিয়ে খাই, খাওয়ার মাধ্যম হচ্ছে মুখ, আর মাধ্যম উপায় যদি বুঝায় তাহলে ওটা করণ কারক, উপকরণ বুঝালে তাহলে এটা করণ কারক। মনে রাখবে করণ কারক কোনো মাইনাস প্লাসের বিষয় না। করণ কারক হচ্ছে মাধ্যম বুঝায়, উপকরণ বুঝায়, উপায় বুঝায়। আর যদি মাইনাসের বৈশিষ্ট্য থাকে সেখানে তুমি কখনই করণ কারক বলতে পারবে না, সেখানে কি বলবে, অপাদান কারক। ওকে। এবার দেখাবো কর্মকারক আর করণ কারক নিয়ে কোথায় সমস্যা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো কারকের ক্ষতিকারক সূত্র ভুল ধারণা কর্মকারক আর করণ কারক নিয়েও হয়। তো আমরা একটু দেখাই, কর্মকারক ভার্সেস করণ কারক। তো কোথায় কারকের ক্ষতিকারক সূত্র ভুল ধারণা সেটা একটু দেখি। তো কর্মকারক বলা হয়, শেখানো হয় এরকম যে ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা নাকি কর্মকারক। ওকে, এভাবে শেখানো হয়। আর স্বাভাবিকভাবে তো আমরা করণ কারক এটা আমরা জানি, করণ শব্দের অর্থ করণ, এটা মাধ্যম বোঝায়, উপায় বোঝায়, সহায় বোঝায়। সবচেয়ে বড় কথা হচ্ছে করণ কারক উপকরণ বুঝাবে। কি বুঝাবে? উপকরণ বুঝাবে। উপকরণ মানে হচ্ছে মাধ্যম, উপায়। উপকরণের মধ্যে শব্দ আছে করণ, ঠিক আছে। আবার করণ কারক সেটাও বের করা যায় কি দিয়ে, কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়। তো কি দিয়ে কি দ্বারা প্রশ্ন করলে সবসময়ও যে করণ কারক পাওয়া যায় তা না। যদি মাইনাসের বৈশিষ্ট্য বোঝায় সেখানে অপাদান কারক হয়, সেটা আমি আলোচনা করেছি এর আগে। তো একটু এখন দেখি, তো যদি আমি এখন প্রশ্ন করি স্বাভাবিকভাবে, সে ভাত খায়, সে ভাত খায়। তো যদি আমি বলি এখন কি খায়, ভাত, তাহলে ভাত এটা কর্ম। ওকে। এখন যদি আমি এখানে বলি সে মুখ দিয়ে বা হাত দিয়ে, ওকে, যদি আমি বলি সে হাত দিয়ে ভাত খায়, হাতের নিচে দাগ, তাহলে এখানে খাওয়ার মাধ্যম কি, হাত, খাওয়ার উপকরণ কি, হাত। তা উপকরণ যদি বুঝায়, মাধ্যম যদি বুঝায়, তাহলে সেটা করণ কারক।
ওকে, আগে আমি একটু বেসিক ধারণটা দিয়ে নিই। তো উপকরণ বা মাধ্যম বোঝালে সেটা করণ কারক। সে হাত দিয়ে ভাত খায়, ভাত খাওয়ার মাধ্যম উপকরণ হচ্ছে হাত, অথবা কি দিয়ে ভাত খায়, হাত দিয়ে, ঠিক আছে, তাহলে এটা করণ কারক। আর সে কি খায়, ভাত, এটা হচ্ছে কর্মকারক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি কাকে আমরা প্রশ্ন করে, আমি একটু দেখাই যে এই যে কি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সবসময় এই যে কি প্রশ্ন, ভুল সূত্রটা হচ্ছে কি, এটা নিয়ে কি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা সবসময় যে কর্ম হবে এমন না, ওটা করণও হতে পারে। আমি যদি এখন বলি সে বল খেলে, ওকে, বলের নিচে দাগ। তো আমি যদি এখন প্রশ্ন করি কি, কি খেলে, বল, এই সূত্র অনুযায়ী এই যে কি, ভুল সূত্রটা কিন্তু এই জায়গায়, কি প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যাবে, কিন্তু সব জায়গায় যে সব সময় যে কি প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায় এমন না। যেমন এখানে সে কি খায়, ভাত খায়, ভাত কর্ম। এখন যদি আমরা এই কি সূত্রটা এখানেও প্রয়োগ করি, তাহলে কি খেলে, বল, তাহলে এই সূত্র অনুযায়ী এটা কর্ম হয়। আমি দেখাবো কোথায় ক্ষতিকারক সূত্র। এখন আমি যদি আবার বলি খেলার মাধ্যম কি, বল, খেলার উপকরণ কি, বল, সেই হিসেবে তো একটা করণও হয়, কারণ করণ কারক, মাধ্যম বোঝায়, উপকরণ বোঝায়। তো খেলার মাধ্যম বল, যেমন এখানে খাওয়ার মাধ্যম হাত, তো খেলার মাধ্যম বল, খেলার উপকরণ বল, সেই হিসেবে তো একটা করণ হয়। আবার আমি যদি প্রশ্ন করি কি দিয়ে খেলে, বল দিয়ে, করণ হয়। ঝামেলাটা এই জায়গায়। তো প্রশ্ন হচ্ছে আমরা বল এটা কর্ম বলবো না করণ বলবো, এটা হচ্ছে প্রশ্ন। এইরকম সমস্যা নিয়ে তোমরা পরীক্ষায় ভুল করে আসো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কর্ম হবে না। কেন কর্ম হবে না? তার কারণ হচ্ছে বল হচ্ছে খেলার একটা উপকরণ, বল হচ্ছে খেলার একটা মাধ্যম। আর মাধ্যম বা উপকরণ যদি বুঝায়, তাহলে ওটা কোন কারক হয়ে যাবে, করণ কারক হয়ে যাবে। সবসময় মনে রাখবে, মাধ্যম বা উপায় বুঝালে ওটা করণ কারক। এই জন্য কি প্রশ্ন করলেই যে কর্মকারক পাওয়া যাবে এমন না। এখন যদি আমি বলি, একটু দেখি তো, এটা একটু, আমি একটু উপর থেকে, আচ্ছা, এক পাশে লিখি, দেখি। সে মাছ ধরে, সে মাছ ধরে, ওকে, কি ধরে, মাছ ধরে, তো মাছ এটা কর্ম। এখন যদি আমি বলি সে জাল দিয়ে মাছ ধরে, সে জাল দিয়ে মাছ ধরে জালের নিচে, তো এখানে মাছ ধরার মাধ্যম কি, জাল, মাছ ধরার উপকরণ কি, জাল, তাহলে এটা করণ কারক, এটা কি হয়ে যাবে, করণ কারক। তো আমি যদি এখন বলি, দেখি তো, ঘোড়াকে চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো, চাবুকের নিচে যদি দাগ দিই, ভুল সূত্রটা এই জায়গায়। সব জায়গায় যদি গণহারে আমরা কি প্রশ্ন করে যাই, আর সব জায়গায় যদি কর্মকারক বলি, এখানেই ভুল। তো কি প্রশ্ন করলে উত্তর আসলেই যে কর্মকারক হবে না এমন না, করণকারক হতে পারে। এখন আমি যদি বলি ঘোড়াকে চাবুক মারো, কি মারো, চাবুক, তো কি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় এই সূত্র অনুযায়ী, এটা কর্ম। কিন্তু আমি যদি আবার বলি ঘোড়াকে চাবুক মারো, মারার মাধ্যম কি, চাবুক, ঘোড়াকে মারার উপকরণ কি, চাবুক, আর মাধ্যম বা উপকরণ বুঝালে ওটা করণ কারক। আবার আমি যদি বলি কি দিয়ে মারো, চাবুক দিয়ে মারো, এখানেই সমস্যা। আসলে এটা কর্ম হবে না, এটা হবে করণ কারক। কেন? কারণ মারার উপকরণ হচ্ছে চাবুক, মারার উপকরণ চাবুক, মারার মাধ্যম চাবুক, আর উপকরণ বা মাধ্যম বোঝালে করণ কারক। তো এই যে আমি আরো কিছু ভুল সূত্র দেখাচ্ছি, যদি আমি এখান থেকে একটু একটু মুছে দিই, দেখি। যদি আমি বলি সে ক্রিকেট খেলে, সে ক্রিকেট খেলে, ক্রিকেটের নিচে দাগ। আর যদি আমি বলি সে ফুটবল খেলে, সে ক্রিকেট খেলে আর সে ফুটবল খেলে। এখন যদি দুইটা বাক্যেই প্রশ্ন করি কি খেলে, ক্রিকেট, সেই হিসাবে ক্রিকেট কর্ম, এই সূত্র অনুযায়ী। আবার যদি বলি সে কি খেলে, ফুটবল, সেই হিসাবে এই সূত্র অনুযায়ী এটাও কর্ম।
কিন্তু আসলে দুইটা কর্ম হবে না। কোনটা কর্ম হবে না? এটা কর্ম হবে না। কেন আমি বলি, সে যে খেলে, খেলার মাধ্যম কি? ফুটবল। খেলার উপকরণ কি? ফুটবল। আর মাধ্যম বা উপকরণ বুঝালে ওটা কি হয়? করণ কারক। আর কি দিয়ে খেলে? ফুটবল দিয়ে খেলে, করণ কারক। আর এখন প্রশ্ন হচ্ছে, ক্রিকেট খেলে, এটা কেন করণ কারক হইল না? কারণ ক্রিকেট তো খেলার কোনো উপকরণ না। ক্রিকেট হচ্ছে একটা খেলার নাম, কোনো উপকরণকে ক্রিকেট বলে না। আর ফুটবল খেলার একটা উপকরণের নাম। ফুটবলও একটা খেলার নাম, ফুটবল খেলা এটাও একটা খেলার নাম, কিন্তু ফুটবল খেলার একটা উপকরণের নাম হচ্ছে ফুটবল। তো ফুটবল একটা উপকরণের নাম। আর ক্রিকেট খেলার কোনো উপকরণকে ক্রিকেট বলে না। ক্রিকেট খেলার প্রতিটা উপকরণের আলাদা আলাদা নাম আছে। যেমন ক্রিকেট খেলার প্রতিটা উপকরণের আলাদা আলাদা নাম কি? ব্যাট, বল। ওকে, তো ফুটবল আমি হাতে নিয়ে বলতে পারি এটার নাম ফুটবল, কিন্তু ক্রিকেট খেলার কোনো উপকরণ হাতে নিয়ে বলতে পারি এটার নাম ক্রিকেট? বলতে পারি না। ক্রিকেট হচ্ছে শুধু একটা খেলার নাম, কোনো উপকরণকে বোঝায় না। আর উপকরণ না বোঝালে ওটা কর্ম। আর যদি উপকরণ বোঝায়, ফুটবল হচ্ছে খেলার উপকরণ, মাধ্যম, ফুটবল একটা উপকরণের নাম, তাহলে ওটা করণ কারক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি প্রশ্ন করলেই যে আমরা সবসময় কর্মকারক পাবো এমন না, ওটা করণ কারকও হতে পারে। ওকে, এবার দেখাবো কর্তাকারকের সঙ্গে কর্মকারকের কোথায় সমস্যা, সেটা একটু দেখাই। কারকের ক্ষতিকারক সূত্র বা ভুল ধারণা কর্তাকারক এবং কর্মকারক নিয়েও হয়। কর্মকারক নিয়েও হয়। তো কারকের ক্ষতিকারক সূত্র বা ভুল ধারণা কর্তাকারক বা কর্মকারক নিয়ে হয়। ওকে, কর্তাকারককে কোনো কোনো বইয়ে কর্তৃকারকও দেওয়া হয়েছে। ওকে, তো কর্তাকারক আর কর্মকারক। তো কর্তাটা কি? কর্তা হচ্ছে যে করে। ওকে, কর্তা হচ্ছে কি? যে করে, সে হচ্ছে কর্তা। ইংরেজিতে যেটাকে আমরা কি বলি? সাবজেক্ট। যে করে। তো কর্তা আমরা কিভাবে পাবো? কর্তা পাবো ক্রিয়াকে কে অথবা কারা, কে, কারা, কাদের, অনেক অনেক কিছু আছে। তো ক্রিয়াকে কে অথবা কারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্তা। ঠিক আছে। আবার কর্মকারক, আমরা জানি কর্ম হচ্ছে ক্রিয়ার আশ্রয়, অর্থাৎ কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পাদিত হয়। কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পাদিত হয়। তো কারকে ভুল সূত্রটা এই জায়গায়, যে ক্রিয়াকে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা নাকি কর্ম। ওকে, তো কে কারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় কর্তা, বা আর কি কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ওটা কর্ম। ভুল সূত্রটা হবে এই জায়গায়, সব সময় কি প্রশ্ন করলেই যে কর্মকারক হবে এমন না, সেটা কর্তাকারক হতে পারে। আমি আগে একটু কর্তাকারকের একটা উদাহরণ দিয়ে নিই। যেমন রহিম ভাত খায়। কে খায়? রহিম। রহিম হচ্ছে কর্তা। ওকে, আর কর্তার সঙ্গে কানেক্টেড কারককে কর্তাকারক বা কর্তৃকারক বলবো আমরা। ঠিক আছে। আর কর্মকারকটা কি? এই যে রহিম ভাত খায়, কি খায়? ভাত। ভাত হচ্ছে কর্ম। ঠিক আছে, তাহলে কে খায়? রহিম কর্তাকারক, কি খায়? ভাত কর্ম। ব্যাপারটা এই জায়গায়। এখন আমি যদি বলি, দেখি তো, নদী ছুটছে, নদী ছুটছে। এখন যদি আমি প্রশ্ন করি কি ছুটছে? নদী। এই সূত্র অনুযায়ী এটা কর্ম হয়ে যায়, কিন্তু এটা কর্ম হবে না, এটা হবে কর্তা, অর্থাৎ কর্তা কারক বা কর্তৃকারক। কেন? কারণ এখানে ছুটার কাজটা নদী নিজে নিজেই করছে। তো যে করে সে তো কর্তা। এখানে ছুটছে কে? নদী। নদী ছুটছে, তাহলে নদী কর্তা, ছোটার কাজটা তো নদী করে। এখন আমি যদি এই জায়গায় দিতাম রহিম ছুটছে, কে ছুটছে? রহিম। কারণ এখানে ছোটার কাজটা রহিম নিজেই করে, যে করে, তাহলে রহিম কর্তা, রহিম কর্তা কারক বা কর্তৃকারক। তো ব্যাপারটা হচ্ছে, নদী এটাকে আমরা জড়বস্তুর মধ্যে ফেলি। আমরা মনে করি জড়বস্তু
কর্তা হতে পারে না, কিন্তু জড়বস্তু কর্তা হতে পারে। এই ধারণা পরিবর্তন করতে হবে। কারণ ওই কাজটা যদি জড়বস্তু নিজেই করে, তাহলে সেই জড়বস্তুটা কর্তা হয়ে যায়। যেমন আমি আরো বলি, যদি আমি উদাহরণ দিই, সে ফুল দিল, সে ফুল দিল, কি দিল? ফুল। ওকে, বা আমি যদি এখানে যদি এইভাবে বলি, উদাহরণটা এখান থেকে দিই, তাহলে আমি একটু সুবিধা হয়। সে ফুল, যেহেতু কর্মকারক এই জায়গায়, সে ফুল দিল, এই যে কি দিল? ফুল, এটা কর্ম। কিন্তু আমি যদি এখন বলি ফুল ফুটছে, ফুল ফুটছে, এখানে তো কি প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। যেমন এখানে কি দিল? ফুল, কর্ম। কি ফুটছে? এই যে এই সূত্র অনুযায়ী, তো এটা তো কর্ম, এই সূত্র অনুযায়ী, কিন্তু এটা কর্ম হবে না, এটা হবে কর্তা। কেন? কারণ এই ফুটার কাজটা ফুল নিজে নিজেই করছে। এই ফুটছে, এই ফুল নিজে নিজেই ফুটছে, অর্থাৎ যে করে এই ফুটার কাজটা তো ফুল নিজে নিজেই হচ্ছে। তাহলে এখানে ফুল কর্তা, কর্তার সঙ্গে কারকটা, কর্তার সঙ্গে যে কানেক্টেড কারক, সেটা হচ্ছে কর্তা কারক। এখন যদি আমি বলি সূর্য আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, এখন যদি কি প্রশ্ন করে, কি আলো দিচ্ছে? সূর্য, কর্ম। নো, এটা কর্ম হবে না, কারণ এই আলো দেওয়ার কাজ কে করে? সূর্য। তো যে করে সে তো কর্তা, তাহলে সূর্যটা কর্তা কারক। এ কারণে মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি প্রশ্ন করলেই যে ওটা কর্ম হবে এমন না। মনে রাখতে হবে যে ওই ওই জড় বস্তুটা ওই কাজটা সে কর্তা হয়ে করছে কিনা। যেমন আলো দিচ্ছে, সূর্য, দেওয়ার কাজটা কর্তা, এখানে সূর্য। ফুল ফুটছে, নদী ছুটছে, এখানে নিজের এই কাজটা করছে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ দেখালাম কর্তাকারক আর কর্মকারক নিয়ে কোথায় ক্ষতিকারক সূত্র। এবার দেখাচ্ছি সমধাতুজ কর্ম আর সমধাতুজ কর্তা, এই দুইটা নির্ণয় তোমরা ভুল করো। সমধাতুজ কর্তা ভার্সেস সমধাতুজ কর্ম। ওকে, তো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, এই যে কর্তা, সমধাতুজ কর্তা এবং সমধাতুজ কর্ম নির্ণয় ক্ষতিকারক সূত্র আছে, ভুল ধারণা আছে। তো আমরা একটু দেখি সমধাতুজ মানে কি। সমান ধাতু, সমান ধাতু, আর মানে জন্মে, অর্থাৎ সমান ধাতু থেকে যে কর্তাটা জন্মে আর সমান ধাতু থেকে যে কর্মটা জন্মে। অনেকেই ভুল সূত্রটা দেয়, সেটা হচ্ছে যে কর্ম আর ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকবে। কর্ম আর ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকলে সবসময় যে মানে ওটা সমাধাতুজ কর্ম হয়, ওটাই যে কর্তা হবে এমন না। আসলে কমন থিওরিটা এটা কি, কমন কোন ঘটনার মধ্যে, কোন বিষয়গুলোর মধ্যে কমন থাকবে, সেটা একটু দেখাই। মনে রাখবে এখানে কর্তা এবং ক্রিয়ার মধ্যে, কর্তা এবং ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকবে, আর এখানে কর্ম এবং ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকবে। এখন আগে তো জানতে হবে যে কমনটা কোনটার মধ্যে। যদি সমধাতুজ কর্তা হয় তাহলে কর্তা এবং ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকবে, আর যদি সমধাতুজ কর্ম হয় তাহলে কর্ম এবং ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকতে হবে। শুধু কমন বললেই হবে না। এখন আমি যদি বলি, এখানে বলি লেখক বই লিখে, ওকে, তো লিখেনও বলতে পারি, লিখে এটা হলো ক্রিয়া, আর কে লিখে? লেখক, লেখক হচ্ছে কর্তা। ওকে, এখন লিখে ক্রিয়ার মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, ল আর খ, এই দুইটা ব্যঞ্জন বর্ণ কর্তার মধ্যেও কমন আছে। তাহলে এই যে কর্তা এবং ক্রিয়ার মধ্যে যে যদি ব্যঞ্জন বর্ণ কমন থাকে, তাহলে ওই কর্তাটার নাম
সমধাতুজ কর্তা। আর আমি যদি এখন বলি খুব লেখা, লিখেছ, বা খুব লেখা লিখেছ। লিখেছ এটা হলো ক্রিয়া, আর ক্রিয়ার আগেরটা সাধারণত কর্ম, অর্থাৎ কি লিখেছ, লেখা, লেখাটা কর্ম, ঠিক আছে। এখন আমি যদি বলি লেখার মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে, ল আর খ, এই যে ক্রিয়ার মধ্যে কমন আছে, অর্থাৎ কর্মের মধ্যে যে ব্যঞ্জন বর্ণ সেটা যদি ক্রিয়ার মধ্যে, কর্মের মধ্যে যে ব্যঞ্জন বর্ণ সেটা যদি ক্রিয়ার মধ্যে কমন থাকে তাহলে ওই কর্মের নাম সমধাতুজ কর্ম। আর ক্রিয়ার মধ্যে যে ব্যঞ্জন বর্ণ সেটা যদি কর্তার মধ্যে কমন থাকে সেটা সমধাতুজ কর্তা। এখন যদি আমি বলি খেলোয়াড় চমৎকার খেলে, ওকে, তো এখানে খেলে ক্রিয়া, আর কে খেলে, খেলোয়াড়, কর্তা। তো খেলে ক্রিয়ার মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ খ আর ল, এই দুইটা ব্যঞ্জন বর্ণ আমার কর্তার মধ্যে কমন আছে, তাহলে এই কর্তার নাম সমধাতুজ কর্তা। এখন আমি যদি বলি খুব খেলা খেলেছ, খুব খেলা খেলেছ, এখানে খেলেছ এটা ক্রিয়া, কি খেলেছ, খেলা, এটা কর্ম। এখন এই খেলা কর্মের মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ খ আর ল, এই দুইটা ব্যঞ্জন বর্ণ ক্রিয়ার মধ্যে কমন আছে, তাহলে এই কর্মের নাম সমধাতুজ কর্ম। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু ব্যঞ্জন বর্ণ কমন দেখলেই বলা যাবে না, আর সমধাতুজ কর্তা যদি হয় তাহলে কর্তার ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকবে, আর সমধাতুজ কর্ম যদি হয় কর্ম আর ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকতে হবে। তো ব্যাপারটা হচ্ছে নামটা কেন সমধাতুজ হইল, সমধাতুজ মানে একই ধাতু থেকে জন্ম নেবে। যেমন লেখক বই লিখে, এখানে একটা ধাতু, একই ধাতু, সেটা হচ্ছে লেখ, লেখ বা লিখ যেটা আমরা বলি, ওকে। আবার খেলোয়াড় খেলে, এখানে একই ধাতু থেকে জন্ম নিয়েছে, অর্থাৎ কর্তার ক্রিয়া একই ধাতু থেকে জন্ম নেয়। আবার লেখা লিখেছ, এই যে কর্ম আর ক্রিয়া একই ধাতু থেকে জন্ম নিয়েছে, লেখ বা লিখ। এই যে খেলা আর খেলেছ, কর্ম আর ক্রিয়া একই ধাতু থেকে জন্ম নিয়েছে, সেটা হচ্ছে খেল ধাতু থেকে, সমান ধাতু থেকে জন্ম নেয়, এ কারণে সমধাতুজ কর্ম। এই কারণে শুধু ব্যঞ্জন বর্ণ কমন দেখলেই সমধাতুজ কর্তা সমধাতুজ কর্ম এমন না, দেখতে হবে কর্তা এবং ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকলে কর্তার নাম সমধাতুজ কর্তা, আর কর্ম আর ক্রিয়ার মধ্যে যদি ব্যঞ্জন বর্ণ কমন থাকে তাহলে সমধাতুজ কর্ম। এবার দেখাবো ক্ষতিকারক সূত্র আরো আছে, সেটাও দেখাচ্ছি। খেয়াল করো, মুখ্য কর্ম আর হচ্ছে গৌণ কর্ম ভার্সেস উদ্দেশ্য কর্ম আর হচ্ছে বিধেয় কর্ম। ব্যাপারটা হচ্ছে মুখ্য কর্ম গৌণ কর্ম, মুখ্য কর্ম কি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, আর গৌণ কর্ম কাকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। আর মুখ্য কর্ম, আবার আমি যদি বলি উদ্দেশ্য কর্ম, এখানে কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, বিধেয় কর্ম কি প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়। এইখানে ভুল সূত্রটা, অনেকেই বলে যে কি কাকে প্রশ্ন করলে মুখ্য কর্ম গৌণ কর্ম পাওয়া যায়, কিন্তু কি কাকে প্রশ্ন করলে তো উদ্দেশ্য বিধেয় কর্ম পাওয়া যায়। তো কি কাকে প্রশ্ন করলে মুখ্য কর্ম গৌণ কর্ম পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে কি কাকে প্রশ্ন করলে বিধেয় কর্ম উদ্দেশ্য কর্ম তো পাওয়া যায়। তাহলে আমরা কিভাবে চিনবো যে এই জায়গায় মুখ্য কর্ম গৌণ কর্ম, এই জায়গায় উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম। টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। মুখ্য কর্ম বস্তুবাচক আর গৌণ কর্ম ব্যক্তিবাচক। এখন মনে রাখতে হবে মুখ্য কর্ম গৌণ কর্ম এই দুইটা কিন্তু বিপরীত ধর্মী। আমি যদি একটু সুন্দর করে এখান থেকে লিখে দিই, মুখ্য কর্ম গৌণ কর্ম এই দুইটা কি বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী কেন, একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক, ওকে, একটা বস্তুবাচক একটা ব্যক্তিবাচক, এ কারণে বিপরীত ধর্মী। এখন
উদ্দেশ্য কর্ম যদি ব্যক্তিবাচক হয়, বিধেয় কর্ম ব্যক্তিবাচক হইতে হবে। তাহলে কি হইল? আবার উদ্দেশ্য কর্ম যদি বস্তুবাচক হয়, বিধেয় কর্ম বস্তুবাচক হতে হবে। তাহলে আমরা একটু দেখি তো, মুখ্য কর্ম গৌণ কর্ম যদি হয়, একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক, অর্থাৎ টোটাল বিপরীত। আর উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম যদি হইতে হয়, তাহলে হয় দুইটাই ব্যক্তিবাচক অথবা দুইটাই বস্তুবাচক। তাহলে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম এই 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 দুইটাকে আমরা বলতে পারি যে, বা আমি এভাবে বলতে পারি, সমধর্মী। এই কথাটা লিখে দিই এখান থেকে, সমধর্মী, বা আমি এভাবে লিখে দিচ্ছি, এখান থেকে লিখে দিচ্ছি, এই যে সমধর্মী। সমধর্মী, সমধর্মী কেন? এখানে হয় দুইটাই ব্যক্তিবাচক অথবা দুইটাই বস্তুবাচক, উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম। আর মুখ্য কর্ম গৌণ কর্ম একটা বস্তুবাচক আর একটা ব্যক্তিবাচক। আমি উদাহরণ দিচ্ছি, যদি বলি লোকটি তার পুত্রকে ঔষধ আনতে বলল। ওকে, পুত্র নিচে দাগ আর ঔষধ। আমি যদি এখন বলি কাকে ঔষধ আনতে বলল, কাকে? পুত্রকে, তাহলে পুত্র গৌণ কর্ম। আর যদি বলি কি আনতে বলল, ঔষধ, ঔষধ মুখ্য কর্ম, ঔষধ মুখ্য কর্ম। তাহলে এখানে একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। তাহলে মুখ্য কর্ম গৌণ কর্ম হতে হলে বিপরীত ধর্মী হতে হবে, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক। এখন যদি আমি এখানে উদাহরণ দিই, লোকটি তার পুত্রকে ডাক্তার আনতে বলল, ডাক্তার আনতে বলল। ওকে, পুত্র নিচে দাগ আর ডাক্তারের নিচে দাগ, এখানে দুইটাই ব্যক্তিবাচক, দুইটাই কি ব্যক্তিবাচক। কাকে বলল? কাকে বলল? পুত্রকে, পুত্র উদ্দেশ্য কর্ম। কি আনতে বলল? ডাক্তার, ডাক্তার বিধেয় কর্ম। এখানে দুইটাই ব্যক্তিবাচক, তাহলে দুইটাই ব্যক্তিবাচক, এখানে সমধর্মী। দুইটাই ব্যক্তি আর ব্যক্তি, দুইটাই ব্যক্তিবাচক, এখানে সমধর্মী। তো কাকে বললো? পুত্রকে। কি আনতে বললো? ডাক্তার। আসলে কি প্রশ্ন করলে আমরা উত্তরটা পাই? বস্তুবাচক। জাস্ট বুঝানোর স্বার্থে আমি এখানে কি প্রশ্ন, এখানে কাকে প্রশ্ন করা যায় যে কাকে আনতে বললো? ডাক্তারকে। তো আমি বুঝানোর স্বার্থে কি ব্যবহার করলাম। তাহলে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম হয় দুইটাই ব্যক্তিবাচক অথবা দুটি বস্তুবাচক। এখন যদি আমি উদাহরণ দিই, রহিম করিমকে কলম দিল। রহিম করিমকে কলম দিল, করিমের নিচে দাগার কলম। কাকে কাকে কলম দিল? করিমকে। করিম হচ্ছে গৌণ কর্ম। কেন এটা গৌণ কর্ম? কারণ কলম বস্তুবাচক। কি দিল? কলম, এটা মুখ্য কর্ম। তো আমরা আমরা গৌণ কর্ম ওই জায়গায় বলতে পারবো যেখানে বস্তুবাচকটা থাকবে, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক, সেক্ষেত্রে আমরা গৌণ কর্ম বলতে পারবো আর মুখ্য কর্ম। এখন আমি যদি এখানে উদাহরণ দিই, আচ্ছা আমি জানি না আমার ফ্রেমে কতটুকু আসবে। আচ্ছা আমি এখানে এটা মুছে দিচ্ছি। আমি যদি এখন বলি জাদুকর লোহাকে স্বর্ণ বানালো। জাদুকর লোহাকে স্বর্ণ বানালো, লোহা আর স্বর্ণ। কাকে বানালো? লোহা। লোহা এটা উদ্দেশ্য কর্ম। কি বানালো? স্বর্ণ। স্বর্ণ এটা বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম আমরা তখনই বলতে পারবো, এখানে লোহা কিন্তু বস্তুবাচক, স্বর্ণ বস্তুবাচক, দুইটাই বস্তুবাচক। এই যে উদ্দেশ্য কর্ম বস্তুবাচক, বিধেয় কর্ম বস্তুবাচক। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম সেই জায়গায় হবে যেখানে দুইটা সমধর্মী, হয় দুইটাই ব্যক্তিবাচক অথবা এই যে এখানে দুইটা বস্তুবাচক, আর পুত্রকে ডাক্তার আনতে বললো, দুইটা ব্যক্তিবাচক। তাহলে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম সেই জায়গায় হবে যেখানে হয় দুইটাই ব্যক্তিবাচক অথবা দুইটাই ব্যক্তিবাচক। আর মুখ্য কর্ম গৌণ কর্ম সেই জায়গায় হবে
যেখানে একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। এ কারণে কি কাকে প্রশ্ন করলেই যে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম বলবো বা মুখ্য কর্ম গৌণ কর্ম এমন না। কি কাকে প্রশ্ন করলেই যে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম বা মুখ্য কর্ম গৌণ কর্ম এমন নয়। দেখতে হবে মুখ্য কর্ম গৌণ কর্ম এই দুইটা হচ্ছে বিপরীত ধর্মী। একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক হইতে হবে। আর উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম হবে সেই জায়গায় যেখানে হয় দুইটাই ব্যক্তিবাচক অথবা দুইটাই বস্তুবাচক, অর্থাৎ দুইটাই সমধর্মী। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে আলোচনা করলাম কারকের ক্ষতিকারক সূত্র নিয়ে বা ভুল ধারণা নিয়ে। তো ভুল সূত্র শিখে পরীক্ষার হলে যাওয়া ঠিক নয়। আর কারকে থাকে যদি সমস্যা, চোখে দেখবে অমাবস্যা। আর আমার কাজ হলো সেই অমাবস্যা ভেদ করে নিয়ে আসবো আলো, যেন তোমরা পরীক্ষায় জ্বালাতে পারো সাফল্যের আলো। ওকে, সবাই থাকো ভালো।